জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার হচ্ছে একটা ওয়েবের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হচ্ছে যে ওয়েব বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন ওয়েব বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, যে আমরা নর্মালি ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এর সাথে ইন্টারনেট প্রোগ্রামিং এর ডিফারেন্স কি কেউ কি বলতে পারবেন? হ্যালো, কোশ্চেনটা আরেকবার করেন। বললাম ইন্টারনেট প্রোগ্রামিং আর হচ্ছে ইন্টারনেট প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি, বা আমরা ধরেন অন্য যে প্রোগ্রামিং করি, ধরেন যারা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম বা সিপি করেন, সেই প্রোগ্রামিং এর সাথে ইন্টারনেট প্রোগ্রামিং এর হচ্ছে ডিফারেন্সটা কোথায়? ইন্টারনেট প্রোগ্রামিং এর হচ্ছে একমাত্র কাজ, বা ইন্টারনেট প্রোগ্রামিং এর মেইন ফোকাস থাকে ওয়েবসাইট বিল্ড করা। কিন্তু আপনি যদি ইয়ার দিকে ফোকাস করেন, মানে ওই সিপি রিলেটেড, ডেটা স্ট্রাকচার রিলেটেড বা হচ্ছে এআই এর যে কোডিং আছে, এগুলো শুধু ওয়েবসাইটের উপর বা ওয়েবসাইট পর্যন্তই লিমিটেড না। এগুলো আপনার হচ্ছে এর বাইরেও আরো বেশ, আরো অনেক কিছু। এর বাইরে আর কি 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 হতে পারে, যেমন আপনার যেই ধরেন হচ্ছে আইওটি ডিভাইস থাকে যেগুলো, অথবা রোবোটিক্স যে ফিল্ড থাকে, সেই ফিল্ডের জন্য যে প্রোগ্রামিং গুলো লাগে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনোভাবে ইন্টারনেট প্রোগ্রামিং না। তো আপনার হচ্ছে কিন্তু এগুলো আবার আপনার ওই ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এর মধ্যে পড়ে। ইন্টারনেট প্রোগ্রামিং এর জন্য মেইন অবজেক্টিভ হচ্ছে এটা হচ্ছে ওখান থেকে ওয়েবসাইট আসবে, বা হচ্ছে মানে সেটা হচ্ছে ওয়েব সার্ভারে হচ্ছে হোস্ট করা হবে, ঠিক আছে? তো এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সেই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাদের হচ্ছে এই ওয়েবকে ফোকাস রেখেই মেইনলি এটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে। তো এটা হচ্ছে কি করে, এইটা আমরা শুরুতে দেখছিলাম এইচটিএমএল, এরপর সিএসএস। এইচটিএমএল কি করতো? এইচটিএমএল হচ্ছে আপনার বেসিক যে স্কেলেটন আছে, সেই স্কেলেটন ডেভেলপ করতো। আর সিএসএস কি করতো? আসসালামু আলাইকুম সিএসএস স্যার। স্যার আপনার কি স্ক্রিন শেয়ার আছে স্যার? স্ক্রিন শেয়ার নাই? না স্যার। এটা আপনারা এতক্ষণ পর বলতেছেন, আমি তো ভুলে গেছি। ওয়েট ওয়েট ওয়েট, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা আগে বলতাম, আমি ভুলে গেছি যে হচ্ছে আমার স্ক্রিন শেয়ার দেওয়া হয় না। ঠিক আছে? তো যেটা বললাম যে আপনার এইচটিএমএল হচ্ছে বেসিক স্কেলেটন ডেভেলপ করে, সিএসএস হচ্ছে সেই স্কেলেটনের উপর ডিজাইন করে। আর হচ্ছে এখন এই যে আপনার হচ্ছে আপনার যেই ডেভেলপ করা স্কেলেটন, তারপর ডিজাইন করা, এর সাথে কি থাকে, যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি থাকে। সে কি করতে পারে, সে হচ্ছে ইউজারের থেকে ডেটা নেয়, তারপর হচ্ছে ইউজারকে বিভিন্ন ডেটা শো করে, তারপর হচ্ছে আর কি করে, সে হচ্ছে ধরেন আপনি যদি কোনো কিছু ইনপুট দিতে ভুল করেন, সে সেইটার জন্য একটা ইরর দেয়, তাই তো? এরকম জিনিসগুলোই তো দেখায়। তো এই ফাংশনালিটি বা এই ব্যাপারগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, ঠিক আছে? দেখেন থার্ড পয়েন্টে কি বলছে, ইট ক্যান ক্যালকুলেট, ম্যানিপুলেট এন্ড ভ্যালিডেট ডেটা। অর্থাৎ আপনার হচ্ছে ডেটা থেকে যেমন সে কোনো কিছু ক্যালকুলেশন করতে পারে, আপনার ডেটাকে সে ম্যানিপুলেশনও করতে পারে, আবার আপনার ডেটাটা অ্যাকচুয়ালি কারেক্ট আছে কিনা সেই কারেকশনের উপর বেস করে সে মানে সেই জন্য সে সেটা ডেটাটাকে হচ্ছে ভ্যালিডেশন নো করতে পারে, ঠিক আছে? তো এখন কি বলতেছে যে হচ্ছে যদি আমরা যাই যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি কি করতে পারে, সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখেন যে এই যে আপনারা হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা ট্যাগ ছিল বাটন, সেই বাটনের মধ্যে আমরা যে ফাংশনালিটি যে হচ্ছে আনতে চাই, সেই কন্টেন্ট চেঞ্জ করার জন্য বা ওই বাটনের ফাংশনালিটি অ্যাড করার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করা যেতে পারে। এই যে ক্লিক করলে হচ্ছে ধরেন লেখাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা একটা হচ্ছে আপনার ফেমাস হচ্ছে নিচের যে এক্সাম্পলটা, ফেমাস এক্সাম্পল, যে দুই পাশে দুইটা হচ্ছে আপনার হচ্ছে সুইচ আছে,
একটা হচ্ছে টার্ন অন আর একটা হচ্ছে টার্ন অফ। সুইচ না তো, বাটন না তো, ঠিক আছে। তো এখন যদি আপনি টার্ন অনে ক্লিক করেন লাইটটা জ্বলবে, যদি হচ্ছে এখন অফে ক্লিক করা ছিল লাইটটা হচ্ছে জ্বলেনি, ঠিক আছে। তো এইটা অ্যাকচুয়ালি কি হয়, এটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, যে এটা দুইটা কিন্তু ডিফারেন্ট পিকচার, ঠিক আছে। তো আপনি কোন বাটনের উপর ক্লিক করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে ওয়েব আপনার ব্রাউজার ডিসাইড করে যে কোন ইমেজটাকে দেখাতে হবে, ডিসপ্লে করতে হবে, ঠিক আছে। তো আমরা যে এতদিন পর্যন্ত যে এইচটিএমএল বা সিএসএস করে আসছি, এটাতে কি এই অপশনটা ছিল যে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনের উপর ভিত্তি করে কোনো কিছু শো করা ছিল না। তো এইটার জন্য কি করতে হবে, এখানে এখানে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট করতে হবে। দেন যে আপনার হচ্ছে কোনো কিছুর স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান এইচটিএমএল এলিমেন্টের, সেটা পারবেন। তারপর আপনি যদি চান যে হচ্ছে, যেমন এখানে দেখেন লেখা ছোট ছিল, এরপর হচ্ছে লেখা বড় হয়েছে, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে কোনো কিছু যে মানে এক কথায় যত ধরনের ফাংশন আপনি চান মোটামুটি সবই পাবেন। এখন বেশি কমপ্লেক্স ভাবে যদি চিন্তা করতে চান সেক্ষেত্রে হয়তো আপনার এক্সপার্টিস লাগবে, কিন্তু আস্তে আস্তে যতই আপনি হচ্ছে সামনের দিকে আসবেন তখন দেখবেন যে মোটামুটি সব কিছু করা যাচ্ছে, ঠিক আছে। এখন জাভা স্ক্রিপ্টের হচ্ছে কিছু টপিক এখানে দেখেন, কিছু টপিক আছে, সেই টপিকগুলোর মধ্যে আমরা শুরুর দিকে টপিকগুলোতে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড মুভ করব। যেমন হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে আপনার বেসিক যে সিনট্যাক্স থাকে, তারপর হচ্ছে ভেরিয়েবল টাইপ অপারেটর, এগুলো অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে অন্য ল্যাঙ্গুয়েজগুলোর মতোই। তো এগুলোতে তেমন কোনো ডিফারেন্স নাই আর কি, ঠিক আছে। তো এর বাইরে নতুন কিছু জিনিস আসবে, সেটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে ডিওএম, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট ম্যানিপুলেশন। এটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের জন্য বা ওয়েব সার্ভিসের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ইভেন্টস। ইভেন্টস কি, ইভেন্টস এর জন্য যে আপনি ওই যে আমরা যে একটা দেখলাম বাটনে ক্লিক করলে কোন কোন বাটনে ক্লিক করতেছেন সেই অনুযায়ী সে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট শো করতেছে। তো ইভেন্টের ব্যাপারটা ওইটা যে অন ক্লিক, আপনি ক্লিক করলে আপনার আউটপুটটা কোনটা আসা উচিত। তারপর অন মাউস হোভার, অর্থাৎ আমরা কি করি, আমরা ধরেন যদি মাউসের কার্সর চেঞ্জ করি, তাহলে অনেক অনেক জায়গায় কি হয়, আপনার হচ্ছে মাউসের কার্সরটা হচ্ছে হ্যান্ড বা মানে এভাবে চেঞ্জ হয়ে যায় না। তো এই রকম যে ফাংশনালিটি যেগুলো অ্যাড করা, সেগুলোর জন্য আপনার হচ্ছে অন মাউস ওভার, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে। আর অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে যে কোনো একটা ইভেন্ট সেটা যদি অন্য ইভেন্টের বা অন্য ইভেন্টের আউটপুটের জন্য ওয়েট করতে হয় বা ওটার উপর ডিপেন্ড করে, এটার জন্য হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে। আর ফাইনালি হবে হচ্ছে বেসিক হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশন হচ্ছে আমরা এইচটিএমএল যখন দেখিয়েছি আমরা তখন হচ্ছে ফর্ম দেখানো হয় নাই, এটা এই কারণে দেখানো হয় নাই যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে একবারই দেখানো হবে, ঠিক আছে। তো হোয়ার ক্যান জাভাস্ক্রিপ্ট প্লেস কোড বি প্লেসড, দেখেন এটা যেহেতু ইন্টারনেট প্রোগ্রামিং বা এটা ওয়েবের জন্য, ওয়েব প্রোগ্রামিং এর জন্য কাজ করা হয়, সেটা কি করতে হবে তাহলে আপনাদের হচ্ছে এটা আপনার যে এইচটিএমএল কোড থাকে সেই এইচটিএমএল কোডের মধ্যে এটাকে অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে স্যার কিভাবে অ্যাড করতে হবে, যে স্যার আমরা সিএসএস ফাইল কিভাবে অ্যাড করছিলাম, কোন একটা লিংক দিয়ে অ্যাড করছিলাম জাভাস্ক্রিপ্ট, আবার হচ্ছে লিংক দিয়ে অ্যাড করছিলাম যেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস ফাইল, আবার স্টাইল যে একটা ট্যাগ আছে সেই স্টাইল ট্যাগের মধ্যেও আমরা হচ্ছে অ্যাড করছিলাম। তো সিমিলারলি আমরা হচ্ছে সেম কাজটা এখানেও করতে পারবো, কিন্তু এখানে সেটা হচ্ছে স্টাইল না, এখানে সেটা হচ্ছে স্ক্রিপ্ট, ঠিক আছে। দেখেন যে ইনসাইড স্ক্রিপ্ট ট্যাগ, আপনি যদি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইনপুট দেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে ওই মানে ওই জায়গাতে আপনার জাভাস্ক্রিপ্ট কোডটি আপনি প্লেস করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে হেড সেকশনে আপনি যেগুলা আপনি হচ্ছে যেই স্ক্রিপ্টটা রান করাবে সেটা হচ্ছে পেজ লোডের আগেই রান করবে, আর বডি সেকশনে যেটা দিবেন সেটা পেজ লোড হওয়ার সাথে সাথে হচ্ছে সেইগুলো হচ্ছে রান করবে, ঠিক আছে। তো যদি আপনি দেখেন যে এই যে হেডের মধ্যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে তার মধ্যে আপনি হচ্ছে ওই জাভাস্ক্রিপ্ট ফাইলের হচ্ছে নামটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। নাম অথবা হচ্ছে নেম দিয়ে দিবেন, অথবা হচ্ছে নেম দেওয়ার থেকে যেটা আমরা কোডিং এর ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে লোকেশন দিতে হয়, রিলেটিভ পাঁচ দিতে হয়, ঠিক আছে। তো আচ্ছা একটু ওয়েট করেন 2 মিনিট।
অ্যাটেন্ডেন্স কি দেওয়া হবে? তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা ছিলাম যে হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোডটা হচ্ছে আমরা কিভাবে এড করতে পারি বা প্লেস করতে পারি। এখানেও দেখেন আমরা ওইখানে হচ্ছে যে সিএসএস এর ক্ষেত্রে যেরকম দেখছিলাম যে আপনি ইনলাইনেও হচ্ছে লিখতে পারেন, আবার হচ্ছে এক্সটার্নাল ফাইলও অ্যাড করতে পারেন। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও জিনিসটা সেম, যে হচ্ছে আপনি চাইলে একটা এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে আপনি হচ্ছে এটা লিখতে পারেন, লিখে লিখে হচ্ছে এক্সটার্নাল ফাইলে লিখতে পারেন, আবার হচ্ছে যে ইনলাইন যে প্লেস আছে সেই ইনলাইনের মধ্যে আপনি হচ্ছে দিতে পারেন। ঠিক আছে? তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওই যে আপনার হচ্ছে এক্সটার্নাল যে ফাইলের জন্য লেখা। ঠিক আছে? ওকে, তাই যদি হয় তাহলে এখন যে জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার, আমরা নর্মালি যে পাইথন বলেন বা আপনারা যখন হচ্ছে জাভা পড়ছেন বা সি পড়ছেন, এগুলা হচ্ছে আপনার আউটপুট দিত কোথায়? কনসোলে, তাই তো? যে হচ্ছে একটা ব্ল্যাক একটা উইন্ডো আসতো, এটার মধ্যে আপনি ইনপুট দিতেন, ওই অনুযায়ী আউটপুট আসতো। কিন্তু জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে ডিসপ্লের জন্য অনেক হচ্ছে আহ, মানে বেশ কিছু ধরনের অপশন থাকে। যেমন হচ্ছে আপনি ডকুমেন্ট রাইট করতে পারেন। ডকুমেন্ট রাইট হলে যেটা হচ্ছে এইচটিএমএল আউটপুট আসবে। যদি আপনি হচ্ছে অ্যালার্ট দেন, উইন্ডো ডট অ্যালার্ট, তাহলে আমরা কি হয়, আমরা নর্মালি যে ওয়েব পেজে বা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ডেটা ইনপুট দিতে ভুল করি বা যে কোনো ধরনের যদি ভুল করি, তাহলে একটা উইন্ডো আসে না, যে ক্রস চিহ্ন দিয়ে, মানে ওই রকম একটা উইন্ডোর মধ্যে আউটপুট দেখাইতে পারে। আবার ব্রাউজারের মধ্যে আপনি যদি ইন্সপেক্ট করেন, দেখাই কোথায় দেখাবো, এখানে যদি দেখাই ইন্সপেক্টে গিয়ে দেখেন এই যে এই কনসোল যে আছে, এই কনসোলের মধ্যে যদি আপনি আউটপুট দেখাতে চান সেক্ষেত্রে হচ্ছে কনসোল ডট লগ। ঠিক আছে? অর্থাৎ জাভা স্ক্রিপ্টের আউটপুট আপনার হচ্ছে দেখতে হলে সামহাউ, মানে যেমনি হোক না কেন আপনার হচ্ছে ব্রাউজার লাগবেই। ঠিক আছে? তো এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে? এখন এক্সাম্পল দিচ্ছে কিরকম, যে আমরা সিএসএস এর ক্ষেত্রে সিএসএস এর ক্ষেত্রে যখন এক্সটার্নাল সিএসএস ফাইল লিখতাম, তখন আমরা দুটো জিনিস দেখছিলাম, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি, তাই তো? তো এইখানে একটা জিনিস আছে যে গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আপনি যে একটা ট্যাগ মানে একটা ফাংশনালিটি লিখবেন, ফাংশন লিখবেন, একটা কোড লিখবেন, সেই কোডটা কোন ট্যাগের জন্য অ্যাপ্লিকেবল, তাই তো? আপনার যে হচ্ছে আহ, আপনি যে কোডগুলো লিখবেন সেটা তো পুরা ওয়েব পেজের সবগুলো ট্যাগের জন্য অ্যাপ্লিকেবল না, তাই না? আবার দেখা যাবে যে আপনার ওয়েবসাইটে যদি হচ্ছে 5টা বা 10টা যদি প্যারাগ্রাফ ট্যাগ থাকে, সবগুলোর জন্যই তো সেম, মানে সেম কোড প্রযোজ্য হবে না, অ্যাপ্লিকেবল না। সেক্ষেত্রে কি করা হয়, এখানে ওই যে আপনার হচ্ছে আইডির যেই অপশনটা ছিল সেই আইডি অপশনটা, তাহলে এক্ষেত্রে কি করা হয়, যে আপনার জাভা স্ক্রিপ্টে একটা হচ্ছে ফাংশন আছে গেট এলিমেন্ট বাই আইডি। এখন এই গেট এলিমেন্ট বাই আইডি, এই ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আপনি আইডি নামটা পাস করবেন। অর্থাৎ এখানে যখন দেখেন যে গেট এলিমেন্ট বাই আইডি হচ্ছে ডেমো, তাহলে ডেমো কি, উপরের যে প্যারাগ্রাফটা একটা আছে দেখেন, এই প্যারাগ্রাফ ট্যাগের হচ্ছে আইডি হচ্ছে ডেমো। তাহলে এ কি করবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, এ খুঁজবে যে পুরো ডকুমেন্টের মধ্যে আপনার হচ্ছে কোন ট্যাগের হচ্ছে আইডি হচ্ছে ডেমো, তারপর ওই ট্যাগের মধ্যে সে হচ্ছে এইটাকে পাঠাই দিবে, এই কোডটাকে। ঠিক আছে? কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে, এই গেট ইভেন্ট বাই আইডি এটা নিয়ে? একটু রেসপন্স করেন।
আচ্ছা নাই। নো স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি কি করতে চান যে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তো আপনি হচ্ছে একটা এইচটিএমএল এলিমেন্ট খুঁজে বের করলেন যে এলিমেন্টের মধ্যে আপনার ফাংশনালিটি অ্যাড করবেন। তারপর এখানে যে আপনি ইনার টেক্সট প্রপার্টি বলতে একটা জিনিস থাকে, সেই ইনার টেক্সট প্রপার্টি কি, যে ইনার টেক্সট প্রপার্টি বলতে এই ইনার টেক্সটের মধ্যে যেটা থাকবে সেটা হাইড করে রাখা থাকবে। তো আপনি যখন ওখানে ক্লিক করবেন তখন সেই লেখাটা বের হয়ে চলে আসবে। এটাই যে দেখেন ওখানে কি বলছে, দেন ইউজ দ্য ইনার টেক্সট প্রপার্টি টু চেঞ্জ দ্য ইনার টেক্সট অফ দ্য এইচটিএমএল এলিমেন্ট। অর্থাৎ আপনি যে ক্লিক করলেন আপনার যে ফাংশনালিটি আসলো এটার মানে এটার এক্সাম্পল কি হতে পারে, বা এটার মানে এটার প্রুফ কি হতে পারে। এটার প্রুফ একটা হতে পারে যে আপনার ভিতরে একটা লেখা রেখে রাখলেন, আপনি যখন ক্লিক করলেন ওই লেখাটা শো করলো, আবার যদি হচ্ছে ক্লিক করলেন ওই লেখাটা আবার হচ্ছে হাইড হয়ে গেল। এটাই তো যে ফাংশনালিটি হচ্ছে যে অ্যাড হয়েছে সেটা বোঝাতে। তো এই যে আপনি ভিতরের লেখা যখন চেঞ্জ করতে যাবেন সেজন্য আপনার হচ্ছে ইনার টেক্সট। আর ডকুমেন্ট ডট রাইট হচ্ছে আপনার আউটপুট দেখানোর জন্য, ঠিক আছে। সেই টেস্টিং পারপোজের জন্য আপনার হচ্ছে এই ডকুমেন্ট রাইট ইউজ করা হয়। ডকুমেন্ট রাইট কি করলে কি হবে, যে আপনার যে ডকুমেন্টটা যেটা আউটপুট হিসেবে আসবে, ডকুমেন্ট বলতে কি ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটা কিন্তু বলতেছি, সেই ডকুমেন্টের মধ্যে সে তার আউটপুটটা শো করবে। যদি আপনি কনসোল দিতেন তাহলে আপনাকে আলাদাভাবে ওই যে ইন্সপেক্ট করে কনসোল বের করতে হতো। কিন্তু আপনার যদি ওই পরিমাণ সময় না থাকে বা আপনার যদি হচ্ছে ওটা কমপ্লেক্স মনে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে ইজি চয়েসের জন্য আপনি হচ্ছে ডকুমেন্টের মধ্যেই আপনি হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখতে পাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে নর্মালি হচ্ছে ডিবাগিং বা হচ্ছে টেস্টিং পারপোজের জন্য ইউজ করা হয়। এখন এইচটিএমএল ডকুমেন্ট যদি আপনি হচ্ছে লোড করা হয় ডকুমেন্ট ডট রাইটের পরে, সেক্ষেত্রে হচ্ছে এক্সিস্টিং যে এইচটিএমএল এটা আসলে এখানে বললাম না, এটা হচ্ছে দেখেন যে শুরুতে আপনার হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট যখন লোড হবে, সেই লোড হওয়ার আগেই যদি আপনার হচ্ছে মানে লোড হওয়ার আগে না, সরি কি বলছি, লোড হওয়ার পরে যদি মানে অর্থাৎ আপনি যদি হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ইউজ করেন তাহলে ওর উপরের যে পোর্শনগুলো থাকে সেই পোর্শনগুলো ডিলিট হয়ে যাবে আর কি, মানে এক কথায় শেষ চলে যাবে, ঠিক আছে। শুরুতে ধরেন আপনার হচ্ছে আমাদের পেজের স্ন্যাপশটটা যদি এরকম হয়, আমরা যখন হচ্ছে আমাদের ওই যে ডকুমেন্ট ডট রাইট এই লাইনে যাওয়ার পর আউটপুট হবে এরকম, অর্থাৎ আগের যে ফার্স্ট ওয়েব পেজ, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এই জিনিসগুলো আর থাকবে না, ঠিক আছে। এটাই বলছে এখানে। আর উইন্ডোজ ডট অ্যালার্ট এই জিনিসটা যেটা বলছিলাম, এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা মানে সব যারা হচ্ছে রেগুলার বা কনস্ট্যান্টলি হচ্ছে নেট ইউজ করি বা কোনো ওয়েবসাইট ইউজ করি তারা এটা রেগুলার বেসিসে ফেস করি একটু অনেক জায়গাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যালার্ট। তো এটা দিয়েও কি করা হয় যে আপনি নর্মালি এই অ্যালার্ট বক্সের ক্ষেত্রে কি করে, অ্যালার্ট বক্সের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ইরর যেগুলো আসে সেই ইরর গুলো এখানে শো করে আর কি, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে আপনার মতো করে ইরর ছাড়াও অন্য নর্মাল মেসেজ আপনি দেখতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে কনসোল ডট লগ, ওই যে আপনাদেরকে যে কনসোলটা বের করে দেখালাম সেই কনসোলের মধ্যে আর কি আমাদের হচ্ছে বের করতে হবে। তো এখন ওইখানে কি করতে হবে, ওইখানে যখন আপনি এই কোডটা রান করবেন, রান করার পর আপনি হচ্ছে ওই কনসোলে গেলে দেখবেন যে আউটপুট এরকম আসতেছে। আর কি কিছু বলতেছেন? না 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 না, কিছু বলতেছি না। আচ্ছা, কনসোল ডট লগ এটা হচ্ছে প্রিন্ট হচ্ছে প্রিন্ট হচ্ছে আপনার এইভাবেই করতে হবে, কনসোলে আউটপুট দেখতে হবে, উইন্ডোতে আউটপুট দেখতে হবে অথবা ডকুমেন্ট আউটপুট দেখতে হবে। আর যদি প্রিন্টও যদি করতে চান সেক্ষেত্রে আপনি উইন্ডো ডট প্রিন্ট এটাকে একটা ফাংশন আছে, এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে।
এখন আসতেছি হচ্ছে আমরা বেসিক পড়াশোনাতে। এই বেসিক পড়াশোনার মধ্যে যে কমেন্ট কিভাবে করতে হয়, যে সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে আপনার হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে, আর যদি মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে চান, মাল্টি লাইন কমেন্ট হচ্ছে আপনার হচ্ছে এই যে কিভাবে, অর্থাৎ হলো একটা ব্যাক স্ল্যাশ ফলোইড বাই একটা স্টার, আর এন্ডস হয় হচ্ছে আপনার হচ্ছে কি দিয়ে, শুরুতেই হচ্ছে আপনার স্টার, তারপর হচ্ছে আপনার ব্যাক স্ল্যাশ। ঠিক আছে? উম, এখন ভেরিয়েবল হচ্ছে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল হচ্ছে মোটামুটি চার ভাবে ডিক্লেয়ার করা যায়। চার ভাবে কিরকম ভাবে? এই চার ভাবে ডিক্লেয়ার করার মধ্যে আপনার হচ্ছে দুইটা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে ফলো করা হয়, আর ওল্ডারের দুইটা অ্যাপ্রোচ আছে, মানে এগুলো আগে ইউজ করতে হতো। এখন যেগুলো আপনার হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয় সেই দুইটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য দুই ধরনের কিওয়ার্ড আছে। একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে ওই যে আপনি একটা ভ্যালু মধ্যে অ্যাসাইন করে দিলেন, ওটাকে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। লেট হচ্ছে আমরা নর্মালি যে ভেরিয়েবলটা ইউজ করি সেই ভেরিয়েবল। আর ওল্ডার জাভাস্ক্রিপ্টের মধ্যে কি হতো, ওল্ডার জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনাদের হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হতো ভার ইউজ করে, কিন্তু এটা এখন রিকমেন্ডেড না। এর পাশাপাশি আরো একটা ওয়ে ছিল, ওই পাইথনে যেরকম আমরা দেখছিলাম যে কোনো কিছুই বলতে হয় না, অটোমেটিক্যালি সেভাবেও করা যেত, কিন্তু এই দুইটা অ্যাকচুয়ালি এখন রিকমেন্ডেড না। ঠিক আছে? কেন রিকমেন্ডেড না এটা আমরা হচ্ছে ইন ফিউচার দেখবো সামনের জন্য আস্তে আস্তে। তো এই যে আপনাদের এই তো এই টাইপের হচ্ছে ডেটা টাইপগুলো অ্যাভেলেবল, স্ট্রিং, নাম্বার অফ হচ্ছে ক্যারেক্টার্স, নাম্বার, বিগ ইন্টিজার, এগুলো দেখে নিন, এগুলো দেখানো আমাদের এখানে। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, বা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা আউটপুট কি আসবে সেইটা দেখাইছে আর কি। তো এগুলো আপনারা জানেন আমার বিশ্বাস। তো আরেকটা কথা হচ্ছে, অন্য ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করার বা ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য কিন্তু কিছু রুলস আছে, তাই না? ওই জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম রুলস গুলাই ফলো করতে হয়, যে আপনি হচ্ছে স্পেশাল সিম্বল কিছু ফিক্স থাকে, ওইগুলো ইউজ করতে হয়। তারপর হচ্ছে ওদের এই যে তারপর কিওয়ার্ড গুলাকে আপনি ইউজ করতে পারবেন না ভেরিয়েবল নেম হিসেবে। ঠিক আছে? এগুলাই। এখন যে কথা হচ্ছে যে আপনি যে কনস্ট্যান্ট যখন ইউজ করলেন, কিন্তু ওই কনস্ট্যান্টের ভ্যালু তো ইউজ করতে চেঞ্জ করতে পারবেন না। তাহলে এই আপনার তো ভেরিয়েবলের জন্য যে কোনো জায়গায় কনস্ট্যান্টের ভ্যালু আপনার হচ্ছে বা ভেরিয়েবলের ভ্যালু আপনার চেঞ্জ করতেই হতে পারে। তো আপনি যদি এখানে চেঞ্জ করতেই না পারেন, কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার না করে যেটা করা হয়, কনস্ট্যান্ট হচ্ছে কিছু কিছু হচ্ছে জায়গায় হচ্ছে ইউজ করা হয়, যেটা হচ্ছে আর কি মানে রিকমেন্ডেড আর কি, যে এই জায়গাগুলোতে ইউজ কনস্ট্যান্ট ইউজ করবা, বাকিগুলোতে ইউজ যদি করতে হয় খুব বুঝে শুনে তারপর করতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে একটা আপনি যখন কোনো একটা নতুন অ্যারে ডিক্লেয়ার করতে যাবেন, অথবা অবজেক্ট যদি ডিক্লেয়ার করতে চান, যে ওপ এর যে অবজেক্ট আছে, অবজেক্ট যদি ডিক্লেয়ার করতে চান, এর পাশাপাশি যদি ফাংশন ডিক্লেয়ার করতে চান, আর হচ্ছে আরেকটা জিনিস আছে রেগুলার এক্সপ্রেশন, রেজেক্স। এটা হচ্ছে এরকম রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে? এইখানে জাস্ট হচ্ছে আপনার কিছু হচ্ছে ইয়া করছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখা হয়েছে, নিচের এক্সাম্পলটা দেখেন, কনস্ট্যান্ট অ্যারে। সেই কনস্ট্যান্ট অ্যারে কি? সিকোয়েন্স অফ ইন্টিজার বা সিকোয়েন্স অফ সেম ডেটা টাইপ, তাই না? তো আপনি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করলেন শুরুতে, দেখেন এখানে যেটা করছে 1 2 3, সেম অ্যারেতে যখন আপনি নিচে 4 5 রাখলেন, ওইটা ইরর দিবে যে এটা তো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে, এখানে আপনি হচ্ছে নতুন কোনো মানে অন্য কোনো কিছু রাখতে পারবেন না, বা অ্যারের ডিফারেন্ট কোনো একটা অ্যারে রাখতে পারবেন না। কিন্তু তার নিচে লাইনে দেখেন যে ইন্ডেক্স ধরে যদি আপনি মডিফাই মানে ইন্ডেক্স ধরে মডিফাই করতে চান, সেটা আবার অ্যালাউড। অর্থাৎ আপনি পুরা অ্যারেটাকে নতুন ভাবে রিডিক্লেয়ার করতে পারবেন না, কিন্তু আপনি ওটাকে ইন্ডেক্স ধরে ধরে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি কল আসছে। হ্যালো, আমি তো বাসায় ক্লাস নিচ্ছি।
আচ্ছা, এটা কি বুঝতে পারছেন যে হচ্ছে আপনি যে ইন্ডেক্স পুরা অ্যারেকে আপনি মানে পুরা অ্যারেকে রিডিক্লেয়ার করতে পারবেন না, কিন্তু আপনি ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি একদম লাস্ট লাইনটা দেখেন যে অ্যারে ডট পুশ, পুশ কি করে, অর্থাৎ একটা ভ্যালু ইনসার্ট করে, সেটাও কিন্তু আপনি পারবেন, অর্থাৎ নতুন ভ্যালু আপনি ইনসার্ট করতে পারবেন। তো আলটিমেটলি দেখা গেছে যে এটা যদি আপনার কোনো অ্যারে মডিফিকেশন করতে দরকার হয় সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। এই জন্য হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যারে ইউজ মানে কনস্ট্যান্ট ইউজ করতে রেকমেন্ড করা হয়। ঠিক আছে, কনস্ট্যান্ট অবজেক্টের ক্ষেত্রেও সেম, যে আপনি হচ্ছে কোনো ভ্যালু চাইলে পুশ করতে পারবেন, হয়তো পুরোপুরি পার্সনের হচ্ছে অবজেক্টের যেই অ্যাট্রিবিউট গুলা সেগুলো পুরোপুরি আপনি অ্যাসাইন করতে পারবেন না, কিন্তু হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে বিভিন্ন কিছু হচ্ছে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে আমরা যখন হচ্ছে আপনারা যখন কোড করে দেখবেন। ঠিক আছে, তো থিওরি ক্লাসে আসলে কোড করে দেখানোর মতো স্কোপটা নাই। তো আপনারা যেটা করতে পারেন, আমি W3 স্কুলসে গিয়ে জাভাস্ক্রিপ্টের ইয়া কোথায়, এটা ফলো করতে পারেন। ঠিক আছে, একটা ওয়েবসাইট আছে যে আপনার মতো জাভাস্ক্রিপ্ট.info। তো এখানে হচ্ছে মানে আপনার হচ্ছে সব আপনার কোথায় কোথায় কি করতে হবে না করতে হবে, বা একদম সিকুয়েন্সিয়ালি হচ্ছে আপনার সব ধরনের হচ্ছে ইয়া দেয়া আছে। তো এটা ফলো করতে পারেন। আবার যদি কারো যদি এটা কঠিন মনে হয় তারা হচ্ছে W3 স্কুল ফলো করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে মানে নিজেরা যখন প্র্যাকটিস করবেন বা নিজেরা যদি আরো এক্সট্রা যদি হচ্ছে ইফোর্ট দিতে চান বা এক্সট্রা কিছু শিখতে চান। ঠিক আছে, তো এই দুইটা হচ্ছে রিকমেন্ডেড, আমার মনে হয় এই দুটা হচ্ছে আপনি মানে ফলো করা উচিত আর কি। কারণ এটা আমি শুরুতেই বলছি যে এই কোর্সের হচ্ছে আহ, এই 24টা ক্লাসের মধ্যে যত কিছু কভার করতে হবে সেই কভারেজ সেইটার মতো আসলে আপনার টাইম নাই এখানে। মানে এত এত পরিমাণ কন্টেন্ট, তো সেই এত কন্টেন্ট 24টা ক্লাসে শেষ করা পসিবলই না, মানে না মানে না। তো এটাও আপনাদের একটু হলেও আইডিয়া হয়েছে মিড পরীক্ষা দিতে গিয়ে, যে আপনারা দেখছেন যে হচ্ছে যেগুলা হচ্ছে বেশি ইউজফুল বা ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় সেগুলা নিয়ে আমরা কথা বলছি টুকটাক। তাও এত ডিপলি কথা বলা হয় নাই, বা ল্যাবে দেখানো হয়েছে, থিওরিতে তো কোড করে দেখানোর সুযোগ নেই। কিন্তু এর বাইরেও কিন্তু আপনারা যারা নিজেরা এক্সপ্লোর করছেন দেখছেন যে এর বাইরেও আরো অনেক কিছুই আছে। তো এই সামনের জিনিসগুলোও সেম, যে আপনার যদি মনে হয় যে আপনি মানে এটাতে আপনাকে এক্সপার্টিস লাগবে বা আপনার হচ্ছে এটাতে স্কিল গেইন করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে সময় দিতে হবে আর কি। এছাড়া নিজেকে সময় দিতে হবে। আবার যদি কারো কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমি ধরেন হচ্ছে ইয়াতে থাকি, অফিসে থাকি, অফিসে আসতে পারেন অথবা মেইল করতে পারেন। বাট মেইন সব টাইমটা আপনাদেরকে দিতে হবে আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আজকে যেগুলো পড়ানো হলো এগুলা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করে ফেলেন, এখন এখন এখনই করেন। কারো কোনো নাই কোশ্চেন নেই? স্যার। আচ্ছা, ঠিক আছে, না তো ভালোই। আমি তাহলে স্ক্রিনশট অফ করে, আচ্ছা স্ক্রিনশট অফ করে ফেলে অ্যাটেন্ডেন্স নেই।
উম, আচ্ছা, একজনকে মনে হয় দেখলাম যে সে আগে আগে থেকেই প্রেজেন্ট, উনি কি ভার্সিটিতে গেছে আপনাদের মধ্যে কেউ? এমডি আব্দুল্লাহ না কি যেন দেখলাম যে প্রেজেন্ট দেখাচ্ছে। আপনি কি ভার্সিটিতে গেছেন? আচ্ছা, আমি রোল কল করতেছি, কাইন্ডলি সবাই একটু রেসপন্স করেন, কারণ এখন যদি অ্যাবসেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু লেট দেওয়া ছাড়া আর উপায় নেই, ঠিক আছে? তো এমডি নাইম হোসেন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, এমডি সাজেদ হাসান। মাইনুল ইসলাম রাসেল। ইয়েস স্যার। রুলে হুমায়রা চৌধুরী। Present, sir. তাসনিম আহমেদ। রায়হান ইসলাম জিদান। ফাহিমা আক্তার। Present, sir. সৈকত পাল। Yes, sir. জান্নাতারা ঝুমা। নাই উনি। সায়রা বিনতে জাকির। Yes, sir. মুন্নি রহমান বৃষ্টি। Yes, sir. সানজিদ আলম। ইয়েস স্যার। তামিমুল আহসান সুমন। ইয়েস স্যার। সামান্তা ফারুক রিভা। স্যার ও আছে স্যার, মাইকের সমস্যা। জান্নাতুল ফেরদৌস মিম। জান্নাতুল ফেরদৌস মিম 140। ক্লাসে ছিল। স্যার ছিল তো এতক্ষণ ক্লাসে। সুমাইয়া আক্তার। ইয়েস স্যার। এমডি আব্দুল্লাহ। ইয়েস স্যার। মাহমুদ হাসান রাব্বি। মাহমুদ হাসান রাব্বি। ফাহিমা হক নুপুর। হ্যান্ড রাইজ করছে মেবি। স্যার হ্যান্ড রেজ করছে। এক্সট্রা ফাহিমা। ফাহিমা হক নুপুর হ্যান্ড রেজ করছে। এরপর হচ্ছে প্রশান্ত রঞ্জন দাস। প্রেজেন্ট স্যার। আরাফাতুল ইসলাম আশিক। স্যার কারেন্ট চলে গেছে, আছে। আনিকাঞ্জুল বৃষ্টি। প্রেজেন্ট। সাদিয়া আমিন রুবা। ইয়েস স্যার। নূর আহমেদ ফাইজ প্রেজেন্ট খান। স্যার। প্রেজেন্ট স্যার। সোয়েব আল সিফাত। প্রেজেন্ট স্যার। সাদমান ইসলাম অমলান। ইয়েস স্যার। রাজিনুর রহমান নাই। জান্নাতুল ফেরদৌস মিম 150। Yes, sir. আবু বকর সিদ্দিক। প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান রাফি। Yes, sir. নুসরাত জাহান নওয়াল। Yes, sir. শাহাদাত হোসেন। তারপর হচ্ছে ওবায়দুর রহমান ভুইয়া। ছিল তো স্যার, সাদাত ছিল। ওকে। শিহাবুর রহমান। প্রেজেন্ট স্যার। ওমর ফারুক। Yes, sir. ফজলে হাসান। কি হ্যান্ড রেজ করতে হবে? স্যার তাসনিম আহমেদ আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে। ফজলে হাসান নাই। এখন কি করো, লেট দিতে হবে এখন আপনাকে। কেউ কি বাদ গেছেন? স্যার এই যে মাহমুদ হাসান রাব্বি স্যার, ওটাও ওই যে কারেন্ট গেছে একটু আগে, এতক্ষণ ক্লাসে ছিল স্যার, মাত্র মেসেজ দিল। মাহমুদ হাসান রাব্বি। Okay. আচ্ছা, আপনাদের যারা এই যে এরকম যারা আছে তাদেরকে নিয়ে কি করবো বলেন তো? 35-30% অ্যাটেন্ডেন্স। ইনি কি কোর্স ড্রপ দিছে? রাজিনুর রহমান। না স্যার, আছে। কেউ কি জানেন? কোনো বন্ধু আছে? না স্যার, কোর্স ড্রপ দেয় নাই তো।
তো আমি আপনাদের হচ্ছে স্লাইডের সাথে সাথে এই দুইটা ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কও দিয়ে দিব গুগল ক্লাসরুমে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে তো ঘাটাঘাটি করতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে আর কি, হ্যাঁ আর হয়তো দুইটা ক্লাসের মধ্যে হচ্ছে ট্রাই করবো জাভাস্ক্রিপ্ট শেষ করার। তাহলে জাভাস্ক্রিপ্ট যদি শেষ হয় বাকিটা সমস্যা চেক করি। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি মনে হয়। ঠিক আছে, তাহলে ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম স্যার।